ব্যানার্জি এবং লেখক, গবেষক এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের সচিব তত্ত্বাবধায়ক শ্রী জয়ন্ত সেনগুপ্ত। সঞ্চালনায় থাকবেন লেখক সমালোচক পূর্ণা ব্যানার্জি। আমি তাদের তিনজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আজকে যেই সেশনটা আমরা নিতে যাচ্ছি সেইটা এই ওয়েদারের পক্ষে একদম দুর্ধর্ষ, কারণ এই শীতের দুপুরে লেট আওয়ারে আমরা রান্নাঘরের গল্প করতে চলেছি। মনে হচ্ছে সবাই খুব ভালো একটা সিচুয়েশনে আছে। আমি আশা করছি যে কিছু লোক অ্যাটলিস্ট মাংস ভাত খেয়ে এসছে, নয়তো রোববার দুপুরটাই মাটি। যাকে আজকে যেই টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেই টপিকটা আমার পার্সোনালি খুব পছন্দের, সেটা হচ্ছে হেসেলের হিস্ট্রি। আর হেসেল ব্যাপারটা নিয়ে অনেকেই অনেক প্রশ্ন অনেক সময় করেছে আমাকে, যে হেসেলকে আমি কিভাবে মানে ডিফাইন করতে পারি, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ আ হেসেল? কেউ বলতে পারবে হাতটা তুলে? হ্যাঁ, এই তো একজন সামনে আছে, সাদা জামা। হ্যাঁ, এই যে তুমি যে হাত তুলছো। হ্যাঁ, একটা কিচেন। আচ্ছা, ঠিক আছে, নট ব্যাড। তুই কি কিছু বলবি, অ্যাড করবি? না, চুপ করে যাবি তো, তাই ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো। তাদেরকে এইটুকু বলতে পারি যে হেসেল ব্যাপারটা আসলে ঠিক একটা জায়গা যে তা বলতে পারবো না। হেসেল কিন্তু একটা ইমোশন যেটা আমরা নিজেদের সাথে নিয়ে চলি। আগেকার দিনে মেয়েদের যখন বিয়ে হতো তারা এক হেসেল থেকে আরেক হেসেলে পৌঁছতো। তাদের জীবনটা হয়তো কিছু সময় হেসেলে শুরু এবং হেসেলেই শেষ হতো। আজকে যেই টপিকটা নিয়ে আমরা ডিসকাস করছি সেই টপিকটা আমার কাছে তাই জন্য খুব কাছের, কারণ এখানে আমি হিস্ট্রি নয়, হয়তো হার স্টোরি ডিসকাস করছি। আর আমার সাথে আছে জয়ন্ত সেনগুপ্ত আর চিত্রিতা ব্যানার্জি। জয়ন্ত সেনগুপ্ত কে নিয়ে আমি যে কি বলবো সেটা একটা লম্বা হিস্ট্রি হতে পারে, বাট ডক্টর সেনগুপ্ত জাস্ট পাবলিশড আ বুক which is called হেসেল দর্পণ। সেই বইটা এখন স্টোরিতে অ্যাভেলেবল এবং আজকে এই বইটার প্রথম এক্সক্লুসিভ লুক আমরা এখানেই দেখতে পাবো। এবং তাছাড়া আমাদের সাথে আছে চিত্রিতা ব্যানার্জি। আমি খুব ছোট বয়স থেকে চিত্রিতা ব্যানার্জির বই পড়েছি। আমার ছোট পিসি এখানে বসে আছে, প্রথম বইটা পিসিই কিনে দিয়েছিল। এবং তারপরে আমি নিজের অনেকটা গরজে অনেকটা ইচ্ছে ওনার বইগুলোকে যত্ন করে একটা একটা করে জমিয়েছিলাম, কারণ আমি যখনই রান্নাঘরে কোনো শক্ত টপিকে আটকে যেতাম আমি ওনার বইটাকে একটু রেফার করতাম যে এইটা কি এখানে হতে পারে। দেখি উনি কিছু না কিছু নিশ্চয়ই লিখে রেখেছেন, আর সেটা আমার কাছে কোথাও একটা মনে খুব শান্তি দিত যে মহাকাশে আমি একা নই, আমার মতোই আরেকজন কেউ আছেন যে এই পার্টিকুলার টপিকটা নিয়ে আরও বেশি কথা বলতে চায়। সো আজকে আমাদের এই সেশনটা বাংলায়, যদিও এখন অব্দি সেশনটা একটু বাংলিশে হচ্ছে, তা আর কি করা যায়, এমনিতেই রোববার দুপুরবেলা আমি আর পারছি না। যাকে তো আজকে শুরু করছি আমরা জয়ন্তদার বইটা দেখতে চাই প্রথমে, বাই দ্য ওয়ে। হ্যাঁ, না হলে আমরা শুরু করতে পারবো না। হ্যাঁ,
সো হেসেল দর্পণের কপি কিন্তু একটু দেখাও কি হচ্ছে। হ্যাঁ, হেসেল দর্পণের কপি কিন্তু স্টোরিতে অ্যাভেলেবল অ্যান্ড রিটেন বাই জয়ন্ত সেনগুপ্ত। যদি আপনারা জয়ন্ত সেনগুপ্ত লেখা না পড়ে থাকেন, দেন ডক্টর সেনগুপ্ত's writing is available on Dak Bangla's website, where he has published an 18 part, if I'm not mistaken, 18 part discussion on বাংলার হেসেল থেকে শুরু করে বাংলার রান্না খাবার, এবং পুরো জিনিসটাই ফ্যাসিনেটিং, পড়া উচিত। সো তাছাড়া আজকে এই পার্টিকুলার টপিকটা নিয়ে আমরা যখন শুরু করছি, তার আগে আই থিঙ্ক জয়ন্তদা যদি আপনি একটু এই পার্টিকুলার বইটা থেকে একটু পড়ে শোনান আমাদেরকে, যে এইটা কি নিয়ে সেটা নিয়ে একটু বলেন, তাহলে আমরা খুব খুশি হব। আমার সবাইকে ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে আমি চিত্রিতাদির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে এই যে খাওয়া দাওয়া রান্না বান্না এর যে ইতিহাস, তার যে সংস্কৃতি এবং রাজনীতি, সেইটা নিয়ে চর্চা করার উৎসাহ যাদের বই থেকে পেয়েছি, তাদের মধ্যে একজন অগ্রগণ্য মানুষ হচ্ছে চিত্রিতা ব্যানার্জি। সেজন্য তার সঙ্গে বসে এই সেশন করছি, এবং তিনি যে বইটা তুলে ধরে দেখালেন তার জন্য আমি ভীষণ ভীষণ আপ্লুত লাগছে। চিত্রিতাদি, আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় অনেক আলোচনা হবে, সময় সংক্ষেপ, সেজন্য আমি বইটা কি নিয়ে সেটা সম্পর্কে, যেহেতু একেবারে নতুন বই, এখনো সব বুক স্টোরেও আসেনি, সেজন্য আমি বইটার যে পুস্তক পরিচয় সেই ব্লার্বটাই পড়ে দিচ্ছি। সেই ব্লার্বটা আমার লেখা, আমার মনে হয় সময় সংক্ষেপ হবে। বাঙালির সাহিত্য ও সামাজিক ইতিহাসের পরিব্যাপ্তির মধ্যেও খাদ্যাভ্যাস ও রসনা রুচির পদচিহ্ন খুঁজতে গেলে বেশ গভীরে ডুব দিতে হয়। সারা বিশ্বেই খাওয়া দাওয়ার ইতিহাস সম্পর্কে এ কথা কম বেশি প্রযোজ্য। রাঁধাবাড়া ও খানাপিনার মধ্যে যত নৈমিত্তিকতাই প্রকাশিত হোক, তাদের সর্বময়তার মধ্যেও তারা ইতিহাসবিদের কাছে খানিক অধরা হয়ে থাকে। অথচ আদতে খাওয়া দাওয়ার মধ্যে বিধৃত সংযোগ আর আদান প্রদানেরই ইতিহাস। খাদ্যাভ্যাসের বিচারে দেখব ভারতীয় সংস্কৃতির নির্দ্বিধায় এবং নির্বিচারে তার খাবার দাবার এবং রন্ধনশৈলী গ্রহণ করেছে দুনিয়ার হরেক প্রান্ত থেকে। সেই ঋণ বস্তুতই পরিব্যাপ্ত এবং অপরিশোধ্য। যোগাযোগ ও আদান প্রদানের এই অনুষঙ্গটিকে পরিস্ফুট করে তোলার তাগিদ থেকেই সঞ্জাত এ বই। এর মধ্যে যেমন আছে বাঙালির রান্নাঘরের হরেক বৃত্তান্ত, নিরামিষ ও আমিষ খাদ্যশৈলীর বিবর্তনের সামাজিক ইতিহাস, বা মিষ্টান্ন সংস্কৃতির বিপুল বৈচিত্র্য, তেমনি আছে হেসেলে ঘটি বাঙালির লড়াই, রেলের কামরায় বা বিদেশ বিভুঁয়ে খাওয়া দাওয়া, বা বাংলায় রেস্টুরেন্ট সংস্কৃতির বিবর্তনের এক বর্ণময় আলেখ্য। আর তার সঙ্গে নিম্নবর্গের প্রান্তিক মানুষের খাওয়া দাওয়া বা বিশ্ব উষ্ণায়নের যুগে বাঙালির খাদ্য দর্শন। শেষ লাইনটা আমি লিখেছি, কিন্তু প্রকাশক একটু পাল্টে দিয়েছেন, সেজন্য আমি এটা একটু দ্বিধা মিশ্রিতভাবে বলছি। সব মিলিয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার এক সাধু কিন্তু অনাস্বাদিত পূর্ব ইতিহাস, এই হলো বইয়ের বিষয়বস্তু। শুনতে ভয়ানক ভালো লাগছে, পড়তে না জানি কেমন লাগবে, এখন অব্দি বইটা আমি পড়িনি। তো আমার যদিও যেই বইগুলো পড়া আছে তার মধ্যে এটা একটা, এবং এটা চিত্রিতা ব্যানার্জির টেস্ট অফ মাই লাইফ। এই বইটা ইজ হার লেটেস্ট, এবং এটা এখন স্টোরিতে অ্যাভেলেবল। আমাদের বুক সেলিং পার্টনার যারা আছেন তারা একদম ভালোবেসে বলে দিয়েছে যে এই বইটা কিন্তু অ্যাভেলেবল, এবং অন্যান্য বইও অ্যাভেলেবল। সো তাই জন্যে উইদাউট ফার্দার অ্যাডু আজকে টপিকটায় ঢুকে পড়ি, কারণ এই টপিকটা অ্যাজ আই সেড খুব ইন্টারেস্টিং। চিত্রা দিদি, এইটা আপনাকে দিয়ে শুরু করি। বাংলা হেসেল ব্যাপারটা একটা বিশাল বড়, মানে আমি বাংলাদেশের ডায়াসপোরা বলতে পারি, যে কিছু দিক থেকে স্ক্যাটার্ড আউট অফ ইউর হোম, এবং সেখানে গিয়ে নিজের মতো করে নিজের একটা হেসেল সামলানো, এবং কিছু সময় একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে ট্রান্সফার্ড হয়ে গিয়ে সেখানে নতুন করে নিজের কিচেন ঠেলা, সবই তো হেসেলের একটা মানে হেসেলের একটা অন্তর্গত পার্ট, রাইট? আপনার ভাষায় কোনটা, মানে হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট, টেকনিক
আমাদের বাঙালি টেকনিক যেগুলো আমরা নিয়ে একটা জায়গায় থেকে আরেকটা জায়গায় যাই, না একটা জায়গায় যখন আমরা পৌঁছই সেখানে নতুন জিনিসগুলো পাওয়া এবং সেগুলোকে নিয়ে কাজ করা, কোনটা বেশি ইম্পর্টেন্ট জেনারেলি মনে হয় বাঙালির কিচেনে? মানে আই থিঙ্ক ইট ইজ আ কমপ্লিকেটেড কোয়েশ্চেন, আমি একটু সিম্পলিফাই করে দিই। আমরা অনেক কিছু শিখে যাই দেখে বা শেখানো হয় ছোট বয়সে, সেই শিক্ষাগুলো আমরা নিয়ে এগিয়ে চলি। রান্নাঘরের ব্যাপারটা ঠিক সেরকম, আমরা রান্নাঘরে কিছু শিক্ষা আমরা পাই, ধরুন আমরা কিছু রান্না করি বা কিছু একটা তৈরি করি এবং সেইটাকে আমরা পরে ওই পার্টিকুলার টেকনিকটাকে ইউজ করি উইথ নিউ ইনগ্রিডিয়েন্টস। আমার কোয়েশ্চেন হচ্ছে টেকনিকটাই বেশি ইম্পর্টেন্ট না উপকরণগুলো বেশি ইম্পর্টেন্ট, যেটা দেখে টেকনিকের কথা মাথায় আসে? অদ্ভুত কোয়েশ্চেন আমি জানি, সরি। আমি অবশ্য এটা আমার কাছে একটু দ্বিধা লাগে বলতে, কিন্তু সকলেই যে প্রথমেই একটা কিছু শিখে তারপরে অন্য একটা হেসেলে যায় তা কিন্তু সত্যি নয়, বিশেষ করে আজকালকার যুগে। আগেকার দিনে হতো, হ্যাঁ, সাধারণ সব বাড়িতে মেয়েদেরকে ধরে রান্না শেখানো হতো, তারপরে তাদের বিয়ে দিয়ে দেওয়া হতো, তারপর শ্বশুর বাড়িতে গিয়ে সেখানকার হেসেলে তারা কাজ করতো। কিন্তু এই যে তুমি পূর্ণা বললে যে টেকনিকটা ইম্পর্টেন্ট না উপকরণগুলো ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হয় যে দুটো জিনিস ওইরকম আলাদা করে দেখা যায় না, দুটো জিনিস একত্রিত হয়ে আসে রান্না করতে গেলে। যে জন্য রান্না জিনিসটা একটা কেমিক্যাল প্রসেস এবং তার মধ্যে এই দুটো জিনিসের সংমিশ্রণ হয়ে আলটিমেট যে রেজাল্ট সেটা বেরোয়, যেটা রান্না করে আমরা খাচ্ছি সেই জিনিসটা আর কি। কাজে আমি বলবো না যে উপকরণই সবচেয়ে ইম্পর্টেন্ট বা টেকনিকই সবচেয়ে ইম্পর্টেন্ট। আর তাছাড়া আরেকটা কথা হলো কি, যে আমাদের বেশিরভাগ লোকের মধ্যেই একটা উৎসাহ থাকে নতুন করে কিছু করার। আমি আজকাল অনেক শুনি, আমি গত 30 বছর ধরে লিখে চলেছি এবং আমাকে প্রচুর লোকে প্রশ্ন করেছে অথেন্টিসিটি জিনিসটা কি, এবং আমার ভীষণ বিরক্ত লাগে এই প্রশ্নটা শুনলে পরে। কাজে তুমি যে বলনি আমি খুব খুশি, কিন্তু ওই যে অথেন্টিসিটি বলতেই লোকে ভাবে যে একই ধারায় একইভাবে যে জিনিস চলছে চলে আসবে, সেটা আসলে হয় না, জিনিস পাল্টাতেই থাকে। সেদিনই বলছি এই উপকরণ এবং টেকনিক এই দুইয়ের সংমিশ্রণে যা বেরোয় সেইটা এক প্রত্যেক রাঁধুনি, ছেলে হোক মেয়ে হোক, আমি শুধু মেয়েদের কথা বলবো না এখানে, তারা তাদের নিজের মতন করে গড়ে তোলে, করে প্রত্যেকেই একটু নতুন কিছু সৃষ্টি করে এবং সেইটার ওইভাবে ভাগ করে বলা যায় না যে টেকনিক আর উপকরণকে এইভাবে আমি আলাদা করছি। নিশ্চয়ই টেকনিক আছে। একটু আগে তোমার সঙ্গে যেটা আলোচনা হচ্ছিল যে আমাদের দেশে বিভিন্ন বিদেশিদের আসার ফলে কত রকমভাবে নতুন রান্না আমদানি হয়েছে এবং নতুন প্রণালীতে রান্না করা শুরু হয়েছে। হ্যাঁ, তো টেকনিকের ব্যাপারটা আছে, কিন্তু আমরা সেই টেকনিকটা ইউজ করি যখন এই যে বললে তুমি টার্কি থেকে দোলমা এসেছে, কিন্তু আজকে যখন বাঙালি তার পটলের দোলমা রান্না করে কাউকে খেতে দেয় তখন সেটা একান্ত একটা বাঙালি জিনিসই হয়ে গেছে। হ্যাঁ, এই সংমিশ্রণে সময়, টেকনিক, উপকরণ এবং বাঙালির কল্পনা শক্তি সেই মিলিয়ে আর কি। কাজে এই প্রশ্নের উত্তর তুমিও বললে যে একটা কমপ্লিকেটেড প্রশ্ন, এবং আমিও বলছি এটা একটা কমপ্লিকেটেড উত্তর। মানে আমি কমপ্লিকেশনটাই চেয়েছিলাম প্রথম থেকে, মানে কিন্তু এটা কিন্তু একদম সত্যি কথা যে যখন আমি রান্না করা শুরু করি, আমার কাছে কিছু গল্পের বই ছিল, যে বইগুলো পড়ে আমি রান্নাগুলো ভাবতাম, তারপরে আমি গিয়ে একটা কোনো বই ঘেঁটে সেই রেসিপিটা খুঁজতাম, এবং বেশিরভাগ সময় সেই রান্নাটা আমাকে কেউই দেখিয়েও দিত না, বানিয়েও দিত না, কারণ আমি প্রথমে একটা আলটপকা কিছু একটা বানাতে চেষ্টা করতাম। হ্যাঁ, তো এবার তাতে কি হয় মজার ব্যাপার হচ্ছে একদিক থেকে যেরকম নতুন ভাবে কিছু একটা রান্না করা শেখা যায়, অ্যাট দ্য সেম টাইম আমাদের নিজস্ব টেকনিকগুলোর সাথে কোনখানে মিল আর কোনখানে ঘোর বেমিল, সেই জিনিসটা খুব ভালোভাবে বোঝাও যায়। তো জয়ন্ত দা, আমি এই প্রশ্নটা আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে আপনার রিসার্চ ইনটু কুকিং এবং এই যে রান্না বান্না নিয়ে ডিসকাশন নিয়ে, এখানে যে টেকনিকগুলো কেন, মানে আমি এমফাসিস করছি, আবার সেটা বলছি, বেশ কিছু জিনিস আমাদের নিজস্ব, কিছু জিনিস এর বাইরে যেগুলো আমরা অ্যাডাপ্ট করেছি, তার মধ্যে একটা ডেফিনেটলি ছানা তৈরি এবং তারপর থেকে মিষ্টির আদান প্রদান আমাদের এখানে, সেটা নিয়ে যদি কিছু অ্যাড করতে পারেন। থ্যাংক ইউ। আমার মনে হয় চিত্রিতাদির একটা বিখ্যাত লেখা রয়েছে,
how Bengalis adopted the chana. সুতরাং এটা নিয়ে বলার জন্য আমার মনে হয় চিত্রিতাদি বেশি ভালো লোক। আমি তবে এটা তোমার যে প্রশ্নটা নিয়ে আমি একটাই কথাই বলবো, যেটা চিত্রিতাদিও বললেন, সেটা হচ্ছে এই যে হেসেল বা তুমি যে উপকরণ এবং টেকনিকের কথা বললে, গোটা প্রসেসটাই ভীষণ ডায়নামিক এবং ওপেন এন্ডেড। ধরো তোমাকে উপকরণ তো ইতিহাসের সঙ্গে সঙ্গে পাল্টায়, ঠিক আছে? একটাই উদাহরণ দেব, যে ধরো অনেক লোক আছেন যারা অ্যাকচুয়ালি তাদের আমি খুব যে শ্রদ্ধা করতে পারি তারা ভাবেন যে ভারতীয় সংস্কৃতি যেরকম, শোনা যাচ্ছে? হ্যাঁ, একটু কাছে নিয়ে চলে যান। সরি, শোনা যাচ্ছে এখন? সরি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এই উপকরণ আর টেকনিক নিয়ে আমি সামান্য একটাই কথা বলবো, যে এই গোটা প্রসেসটা ভীষণ ডাইনামিক। এটা ইতিহাসের সঙ্গে সঙ্গে ইভলভ করে, এবং ইতিহাসের সঙ্গে সঙ্গে যেসব পরিবর্তন সেগুলোকে আমরা কতখানি মুক্ত মন নিয়ে গ্রহণ করছি সেটার উপরেও ডিপেন্ড করে। একটা যেরকম উদাহরণ দেবো, যে ভারতীয় রান্না, ভারতীয় সংস্কৃতিকে অনেক লোক যারা তাদের মাথায় খুব বেশি বুদ্ধি আছে বলে মনে হয় না, তারা মনে করেন যে ভারতীয় সংস্কৃতি যেন একটা স্বয়ংভূ, স্বয়ংসম্পূর্ণ, একটা এক্সেপশনালিস্ট প্রোডাক্ট, যেটা তুমি তবে সেই তবে ঋণ ধরনের, সে কারোর কাছ থেকে অন্য কিছু গ্রহণ করেনি। এটার থেকে বড় অসত্য আর কিছু হয় না। একটাই সিম্পল উদাহরণ, এই উদাহরণটা অনেকদিন আগে বিখ্যাত ইতিহাসবিদ তপন রায়চৌধুরী দিয়েছিলেন একটা সেমিনারে, সেখানে আমি ছিলাম, যে ভারতীয় খাবারের দুটো খুব র্যান্ডম, দুটো খুব নির্ভুল ইনগ্রেডিয়েন্ট। একটা হচ্ছে আলু। ভারতীয়দের কনজাম্পশন অফ আলু হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ। মাথা পিছু পার ক্যাপিটা আলু আইরিশরা নাকি বেশি খায়, কিন্তু আমাদের পপুলেশন তো আইরিশ পপুলেশনের কয়েকশো গুণ বেশি। অন্যটা হচ্ছে লঙ্কা। আমরা ঝাল খাবার খাই ইন জেনারেল, আর সাহেবরাও ভারতীয় খাবার পছন্দ করেন, কিন্তু তারা ঝালটা অত সহ্য করতে পারেন না। কিন্তু এই আলু আর লঙ্কা দুটোই কিন্তু বাইরে থেকে এসেছে, দুটোই এসছে ফ্রম দি নিউ ওয়ার্ল্ড। অর্থাৎ এই যে 15 শতকের শেষে এই যে একটা আদান প্রদান শুরু হলো উইথ দ্য ডিসকভারি অফ দ্য নিউ ওয়ার্ল্ড, তার ফলে একটা প্রক্রিয়া শুরু হলো যেটাকে আমরা বলি কলম্বিয়ান এক্সচেঞ্জ, যার ফলে ওদিকের খাবার এদিকে আসতে শুরু করলো, এদিকের খাবার, শুধু খাবারই নয়, তার সঙ্গে লোকজন, বাণিজ্য, রোগ বালাই সবই নানা দিকে যাতায়াত করতে শুরু করলো। তার ফলে আমাদের খাদ্যাভ্যাস পাল্টে গেল, তার ফলে ইনগ্রেডিয়েন্টস পাল্টেছে, আমরাও মুক্ত মনে সেগুলো নিয়েছি। যেরকম ম্যারিনেটেড, যেরকম কাবাব টেকনিক, সেটা সেন্ট্রাল এশিয়া থেকে এসেছে, কিন্তু আমরা আমাদের ইনগ্রেডিয়েন্টকে নির্দ্বিধায় সেখানে বসিয়ে দিই। বা ফুলকপি বা পনিরকে ওই কায়দায় রান্না করার কথা আগে কে ভাবতো? বা ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি। হ্যাঁ, মানে ফুলকপিও তো সাইপ্রাস থেকে এসছে। অ্যাবসলিউটলি। আর মানে যখন আমি হাসি ভীষণ যখন নাকি আমাকে বলা হয় রাজমা চাওয়াল পাঞ্জাবের মানে রিজিনাল না ক্যাপিটাল ডিশ, আমি বলতে বাধ্য হই যে রাজমা বা পিন্টো বিনস যাকে বলে সেটা তো পেরু থেকে এসছে। হ্যাঁ, মানে পাঞ্জাবিরা গোবি পরাঠা রাজমা চাওয়াল যখন আমাকে বলে আমার ভয়ঙ্কর হাসি পায়। যাকে কিন্তু বলতে নেই, এই এক্সচেঞ্জে কিন্তু আমরা যেরকম করেছি ওদেরকে আমরা অনেক কিছু দিয়েছি। ফর এক্সাম্পল, মেক্সিকোকে ধনে জিরে দেওয়ার দায়িত্বটা আমাদেরই ছিল। মানে যদি ইন্ডিয়া ধনে এবং জিরের অফুরন্ত সাপ্লাই না দিত বাইরে, তাহলে কোথাও একটা হয়তো তারা সেটা পেত না। তো আজকালকার যেসব রেসিপিগুলো দেখি, বেশিরভাগই আমরা দেখি যে কোথাও একটা কিউমিন অ্যান্ড কোরিয়ান্ডার মানে সিলান্ত্র ওরা প্রচুর দেয়। তো তাতেই আমার খুব মনটা ভালো, যে যা কিছু তো গেছে বাইরে, ভালো ভালো। তাছাড়া ভারতবর্ষ থেকে এত কিছু আমরা বাইরে পাঠিয়েছি, সেই বাইরে পাঠানোটা, সেই এক্সপোর্টের মধ্যে একটা বিশাল বড় ফ্যাক্টর হচ্ছে চিনি। এবং চিনি ইক্ষু বা আখ থেকে এসছে। আখ বোর্নিওতে ছিল, বোর্নিও থেকে ইন্ডিয়াতে তখন কোনো একটা ভাবে আসে, এবং সেই আসার পিছনে মোস্ট কারণই হচ্ছে প্রবাবলি কোনো একটা শিপিং ইস্যু, মানে হয় ডিজাস্টার নয় ডেলিভারেট, যে কোনো একটা হতে পারে। এবার কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন ইন্ডিয়াতে আখ এলো, আমরা এখানে ওই আখটাকে আখ গাছের মানে ধরে রাখতে দিইনি, আমরা সেখান থেকে বের করে, তার থেকে রস বের করে সেটাকে জমিয়ে তার থেকে দুটো জিনিস তৈরি হলো। একদিকে তৈরি হলো খণ্ড, যেটার থেকে ঝাড়খণ্ড বুন্দেলখণ্ড যেমন আসে, তেমন খণ্ড কথাটা মানেই হচ্ছে অংশ বানানো। সো খণ্ড হচ্ছে তাল চিনি, আর যাতে ক্যান্ডি কথাটা এসছে।
আর অন্য ওটাকে একটু রিফাইন করার পরে হলো শর্করা, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি শক্কর বা সুগার বা জুখার বা জাখার, এই সবকটার অরিজিন ওয়ার্ড শর্করা। আমরা কিন্তু ভারতবর্ষ কিন্তু আজকে সারা বিশ্বকে চিনি দিয়েছি। আলেকজান্ডারের প্রথম সেনাপতি ছিল নিয়ারকাস, যখন নাকি এসেছিল, এসে বললো এই সাংঘাতিক জিনিস, মানে মধুর থেকেও বেশি মিষ্টি, চিনি থেকে, মানে চিনি এটা কি, এটা বুঝতে পারছি না এটা কি, আমার ভীষণ ভালো লাগছে। তো অ্যাজ এ রেজাল্ট অফ উইচ যখন নাকি হিউয়েন সাং ইন্ডিয়াতে আসে, এবং হিউয়েন সাং বেচারা ইন্ডিয়াতে এসেছিল প্রায় 24 বছর ঘুরে টুরে, বিকজ তাকে তো আর ডিরেক্টলি বলা হয়নি যে হিন্দু কুশের মাঝখান দিয়ে ইন্ডিয়া চলে যা। সে বেচারা উরুমকি থেকে সামারখান গিয়ে সেখানে একজন পাশার কাছে হ্যাটা খেয়ে, তারপরে আরেকজনের কাছে গিয়ে প্লিজ স্যার আমাকে একটা জায়গা দিন স্যার বলে টোলে, তার থেকে একটা পাস নিয়ে তারপর আরেকজনের থেকে করতে করতে যতদিন সে ইন্ডিয়া এসে তার রেপুটেশনও যেরকম বেড়ে গেছে, সেই রকমভাবে সেই ভদ্রলোকের টাইমটাও সেরকম পেরিয়ে গেছে। সো যখন তিনি ভারতবর্ষে ঢোকেন, বিশেষ করে যখন তিনি পাটনার কাছাকাছি, তখন নালন্দার ইউনিভার্সিটি থেকে একটা মানে গ্রুপ অফ তখনকার অধ্যাপকরা তারা এসে ওনাকে হাই বলেছিলেন যে আপনি চলুন আমাদের সাথে নালন্দা, এবং দে ফর্ম দ্য পার্ট টু ইন্ট্রোডিউস হিম টু হর্ষবর্ধন। এবং হর্ষবর্ধন পরে নিজে চায়নাতে চিনি পাঠিয়েছিল। সো আমাদের কিরকম একটা অদ্ভুত সার্কেলে চলে এসছে, কারণ প্রথম চাইনিজ যে কলকাতায় এসেছিল, সে অচিপুরে বসেছিল চিনির ফ্যাক্টরি খুলবে বলে। চিনি অ্যাকচুয়ালি জাস্ট এক সেকেন্ড বলছি, কারণ এই যে নিয়ারকাসের উদাহরণটা আমার বইতেই রয়েছে, আমি প্রথম লিখেছিলাম এটা, কারণ মিষ্টি বা চিনি কিন্তু ভারতবর্ষের অবদান বিশ্বের ইতিহাসে, এবং চিনির যিনি সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক সিডনি মিলস, নট রিয়েলি আ হিস্টোরিয়ান কিন্তু একজন অ্যানথ্রোপোলজিস্ট, তার একটা বিখ্যাত বই রয়েছে যার নাম হচ্ছে সুইটনেস অ্যান্ড পাওয়ার, দ্য প্লেস অফ সুগার ইন হিস্ট্রি। সেখানে তিনি একেবারে নির্দ্বিধায় স্বীকার করেছেন যে ভারতীয়দেরই অবদান বিশ্বের ইতিহাসে চিনি পাঠানো। এবং আলেকজান্ডারের সেনাপতি নিয়ারকাস 327 BC-তে খুব অবাক হয়ে দেখেছিলেন যে একটা নলখাগড়া টাইপের জিনিস, মানে আখ, কোনো মৌমাছি টৌমাছি কিছু নেই, কিন্তু এই নলখাগড়া টাইপের জিনিস দিয়ে এরা মধু বানিয়ে ফেলছে কোনো মৌমাছি ছাড়াই। সুতরাং এইটা হচ্ছে আমাদের চিনির উপর একটা ওনারশিপ আছে, সেটা বাঙালিদের মিষ্টি খাওয়া দেখলেই বোঝা যায়, কিন্তু এটা হিস্টোরিক, আমাদের একটা ক্লেম টু ওয়ার্ল্ড হিস্ট্রি ফেম। চিনির কথা আসলে মিষ্টির কথা আসবে। এইবারে মিষ্টি নিয়ে আমি আর একটু মানে মিষ্টি নিয়ে এই ডিসকাশনটাতে আই থিঙ্ক চিত্রিতাদি আমাকে একটু হেল্প করতে পারেন। আচ্ছা, মিষ্টি ভারতবর্ষে অনেক বছর ধরে আছে, বাংলায় মিষ্টি একটা স্পেশাল জায়গা নিয়ে যায়, এবং প্রত্যেক সিজনে ইট ডিফার্স, কিছু না কিছু নতুন কিছু তৈরি হয়, প্রত্যেক মরশুমে নতুন রকমের মিষ্টি আসে। এই মরশুমে যেমন নাকি আমাদের নতুন গুড় এসছে। সো এই পার্টিকুলার বইটাতে একটা দুর্ধর্ষ মানে চ্যাপ্টার আছে, যেটা এই মানে খেজুর গুড় থেকে খেজুর রস বের করা থেকে শুরু করে তারপরে সেটাকে কিভাবে ব্যবহার করা যায় সেটা নিয়ে একটা দারুণ পার্ট আছে। এইটা নিয়ে যদি আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, সেটা আমি মানে ওইখানে লিখেছি যেটা আর কি, যেটা জয়ন্তবাবু যেটা বললেন এক্ষুনি, যে আমাদের একটা ওনারশিপ আছে মিষ্টির উপরে, চিনির উপরে। আর ঠিক আছে, চিনি আখের থেকে হয়, কিন্তু গুড় মানে আমরা যে গুড়টা ভালোবাসি খেতে, আখের গুড়ও হয়, কিন্তু আমরা যেটার জন্য পাগল হয়ে যাই বাঙালি, সেটা তো খেজুর গুড়, এবং খেজুর গাছের রস থেকে সেটাকে নেওয়া হয়। তো সেটাও আমার মনে হয় যে মানে বহুদিন প্রাচীনকাল থেকেই বাঙালি সেটার মূল্য বুঝেছে এবং সেটা আবিষ্কার করে নানানভাবে সেটা করছে। কিন্তু এখানে তো ক্লাইমেট, জিওগ্রাফি, সেগুলো তো খাবারের অনেক কিছু ডিটারমিন করে। কাজেই গুড় জিনিসটা সবচেয়ে ভালো হয়, রস সবচেয়ে ভালো হয় শীতকালে। কাজে এই যে মরশুমের কথা বলছো, শীতকালের মরশুমে মিষ্টি মানেই গুড়ের কথা মনে হবে, কিন্তু গুড় তো শুধু শুধু বেশি খাওয়া যায় না, যদিও লেমন গুড়, এমনি গুড়, সুকুমার রায় যেটা বলেছেন সব থেকে ভালো পাউরুটি আর ঝোলা গুড়, সেইভাবে শুধু গুড় খাওয়া যেতে পারে। কিন্তু
মিষ্টান্নের ব্যাপারে তো বাঙালির একেবারে অসীম কল্পনা শক্তি আছে, এবং শীতকাল হলেই বাঙালি চিনির বদলে গুড় ব্যবহার করবে সব কিছুতে। এবং সেই জিনিসটা আমার দেখতে খুব ভালো লাগে যে যে কল্পনার শক্তিটা বাঙালির কিন্তু দমে যায়নি। হ্যাঁ, সময়ের খাতে যে একই রকম হয়ে গেছে বা ওই সেই একই রকম গুড়ের মিষ্টি তারা বানাচ্ছে তা হচ্ছে না কিন্তু। হ্যাঁ, এককালে যেমন সন্দেশ রসগোল্লা সবসময় চিনি দিয়ে তৈরি হতো, ভাবতেই পারতো না কি অন্য কিছু হবে। হ্যাঁ, গুড় দিয়ে পুলি পিঠে, পায়েস এইসব হতো, কিন্তু আজকাল আমরা দেখছি গুড়ের সন্দেশ, গুড়ের রসগোল্লা এইসব কিছু পাওয়াও যাচ্ছে এবং সেগুলো লোকে অত্যন্ত পছন্দ করে, সেগুলো খুব মানে জনপ্রিয় ব্যাপার হয়েছে আর কি। তা আমার কাছে আরো একটা জিনিস খুব মজার লাগে যে এই ধরনের একটা জিনিস পাশ্চাত্যের দেশে আছে, বিশেষ করে আমি যে দেশে থাকি আমেরিকাতে, সেখানে মেপল সিরাপ আমাদের খেজুর রসেরই একটা অন্য ইয়ে, তো কিন্তু ওরা সেই মেপল সিরাপকে মেপল সিরাপ হিসেবেই খায়, আর কিছু হয়তো ওরা একটা সসের মতন প্যানকেক ট্যানকেকের উপরে ছড়িয়ে দিতে পারে, আর মেপল সিরাপের কনসিস্টেন্সিটা যেরকম সেটা থেকে ওরা একটা ইয়ে তৈরি করতে পারে, ফাজের মতন এক ধরনের জমানো ক্যান্ডি তৈরি করে, কিন্তু তার বেশি ওরা অ্যাপ্লাই করে না। আমাদের যেমন খেজুর রস, খেজুর গুড় এই দিয়ে অসীম মানে একটা ভ্যারাইটি অফ মানে মিষ্টি তৈরি করা হয়েছে, সেই জিনিসটা আমি ওখানে দেখি না, এবং এইটা আমার মনের মধ্যে খুব একটা প্রশ্ন জাগায়, কারণ পাশ্চাত্য দেশের মিষ্টি প্রকরণ তো তাদেরও তো অনেক রকম আছে, অসাধারণ ধরনের ভ্যারাইটিও আছে, কিন্তু কেন তারা মেপল সিরাপ দিয়ে আমাদের এই বাঙালিদের মতন কিছু করে না, সেটা আমি ভাবি মাঝে মধ্যে আর কি, যে কিন্তু এখন আমি সেটা কোনো উত্তর খুঁজে পাইনি। কিছুটা আছে পছন্দের ব্যাপার, এই যেমন আমরা ছানার মিষ্টি ভালোবাসি, বেশিরভাগ পাশ্চাত্যের লোকে যখন প্রথম ছানার মিষ্টি খায় তাদের ভালো লাগে না, এটা একটা ইনবর্ন টেস্টের ব্যাপার আছে আর কি। আই থিঙ্ক অ্যাকোয়ার্ড টেস্ট ব্যাপারটা আর বলতে নেই মেপল সিরাপ ব্যাপারটা আমি যতবারই ইউজ করেছি আমার অনেকগুলো প্রশ্ন আছে কনসিস্টেন্সি নিয়ে। আই থিঙ্ক একটা কারণ কেন ওটা অত ভালো হয় না, তার কারণ হচ্ছে অ্যাকচুয়াল মেপল সিরাপ একটু যদি ঘন করতে যাই এত তেতো হয়ে যায়, খুবই ঝামেলার জিনিস, মানে ওটার ইয়ে কন্ট্রোল করা যায় না। যাকে এখানে একটা পার্টিকুলার পার্ট আমি করবো বলে বসেছিলাম, এটা আই থিঙ্ক এটা যেখান থেকে পড়তে শুরু করছি সেই ব্যাপারটা খুবই ভালো। এই জাস্ট গুড় নিয়ে ডিসকাশন শেষ হলো, তো চিত্রা লিখছেন in A Taste of My Life, throughout Bengal both confectioners and home cooks eagerly anticipate winter when they can switch from cane sugar to khejur gur. Over time, Bengalis have developed a wide variety of sweets known by the generic name of pithe, which are made with milk, wheat and rice flour, grated coconut and thickly evaporated milk. All of these are sweetened with khejur gur in winter, and it is no exaggeration to say that in areas noted for the quality of the date palms, the air is almost continuously infused with the redolence of khejur gur. Aside from pithe, one of Bengal's favorite homemade dessert is payesh or rice pudding. It is an aura of sanctity that makes it ideal for ritual offerings. Khejur gur significantly enhances the taste and flavor of payesh. From the late 18th century, cottage cheese or chhana became the prime material for confectioners, thus giving birth to the legendary Bengali Rasgulla, Sandesh, Pantua, Rajbhog, Chomchom and many other sweets. Initially, cane sugar was the sweetener of choice for all of them. In the late 19th century, however, the confectioners of Nadia district in West Bengal began to experiment by using freshly made khejur gur to sweeten sandesh. The product became wildly popular, and now it is hard to imagine a Bengali who does not yearn during the winter for this version of a beloved sweet. The whiteness of the chana tinted browny beige, the delicate flavor of milk happily married to the distinctive essence of khejur gur. It is not surprising that a product that generates such obsessive devotion should permeate the culture and ethos in ways beyond ingesting. So, এই পার্টটা আমার খুব ভালো লেগেছিল করে, কারণ আই কুড অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ ছানায় যখন দেখি গুড়টা মেশানো হচ্ছে আর একজন মানে বসে বসে পাক দিচ্ছে, ওই গন্ধটা মানে একটা আলাদা, মানে ওটা একটা অদ্ভুত অদ্ভুত সুন্দর গন্ধ, ভীষণ অ্যাডিকটিভ। তো এটা পড়তে পড়তে মনে পড়ে গেল অনেকদিন নকুরের মনোহরা খাইনি,
যাকে সরি, এটা একটা কমপ্লিটলি র্যান্ডম ডিপার্চার, বাট নকুরের মনোহরা যদি কেউ না খেয়ে থাকে তারা খুবই মিস করছেন, আর এখন গুড়ের মনোহরা পাওয়া যায়। হ্যাশট্যাগ নট স্পন্সার্ড। এনিওয়ে, বাট আজকের এই পার্টিকুলার ডিসকাশনটা এখন আমরা আস্তে আস্তে ইতি টানার আগে একটাবার জয়ন্তদাকে জিজ্ঞেস করতে চাই যে এই যে মিষ্টি 18th সেঞ্চুরিতে যখন নবীনচন্দ্র ময়রা স্পঞ্জ রসগোল্লা বানিয়ে ফেললো এবং তারপরে একটা হোয়াট ইজ কল মিষ্টি রেভলিউশন, বাংলায় একটা মিষ্টি রেনেসা হলো, তার থেকে মানে কিছু সিগনিফিক্যান্ট টেক অ্যাওয়ে যদি থাকে সেটা যদি আমরা জানতে চাই, কি বলবে? মানে একটা তো অবভিয়াসলি ক্রিয়েটিভিটি, চিত্রিতা দিয়ে যেটার কথা প্রথমে বলছিলেন, প্রথমে তো যখন ছানা রসগোল্লা হলো সেটা কি পর্তুগিজদের অবদান নাকি বাংলার ময়রারাই সেটা করেছিলেন, সেটা নিয়ে একটা বড় ডিবেট আছে। বাংলা ভার্সেস উড়িষ্যা নিয়ে আরেকটা ডিবেট আছে, সেই ডিবেটগুলোর মধ্যে আমি ঢুকছি না, আমার বইটাতে সেই সব আলোচনা রয়েছে। কিন্তু মোটামুটি ভাবে আমরা বলতে পারি যে ধরো 1870-80 দশকে যখন এই রসগোল্লা নবীন ময়রার থেকে আরম্ভ করে যে রসগোল্লা এবং সন্দেশের যে এভলিউশন, সেটা একটা যেটাকে আমরা খুব আলাদাভাবে এখন বাংলার নবজাগরণ বলি, তার বিবর্তনের ইতিহাসের সঙ্গে এই বিবর্তনটা প্যারালাল, এবং আমার মনে হয় ওই বিবর্তনে এটা একটা বিরাট জায়গা রয়েছে। সন্দেশের একটা বিরাট বিবর্তন ঘটেছে। প্রথমে সন্দেশ তো মানে বেসিক্যালি চিনির ডালা হিসেবে ইউজ হতো, তারপর তার যে ক্রিয়েটিভিটি, সেখানে নানা ধরনের ফল মানে ইনক্লুডিং তারপরে একটা সময় হলো চকলেট এবং অরেঞ্জের ব্যবহার, তারপরে কিউই, রাসবেরি, এই সমস্ত, তারপরে ব্র্যান্ডি, হুইস্কি, এই সমস্ত কিছু সব ধরনের জিনিস দিয়ে সন্দেশের ক্রিয়েটিভ এভলিউশন হয়েছে। রসগোল্লাও তাই। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলে রাখি যে 2018 সালে 17 বা 18 সালে একটা বিরাট কম্পেন্ডিয়াম বেরোয় অন পৃথিবীর নানা ধরনের মিষ্টি খাবার, তার নাম হচ্ছে অক্সফোর্ড কম্পানিয়ন টু সুগার অ্যান্ড সুইটস। সেখানে ভারতবর্ষে একমাত্র 3টে মিষ্টি সেখানে স্থান পেয়েছে। ইটস এ হিউজ এনসাইক্লোপিডিয়া। রসগোল্লা, সন্দেশ এবং ক্ষীর ইন জেনারেল। ওই ক্ষীরের যে এন্ট্রিটা সেখানে অনেকটাই বাংলারই ক্ষীরের বিবর্তন সম্পর্কে লেখা। সুতরাং এইখানে যে বাংলার মিষ্টির বিবর্তন এবং সৃষ্টিশীলতা তার একটা বিরাট অবদান আছে, এমনি কোনো সন্দেহ নেই। মানে জল ভরা সন্দেশের গল্প বলতেই, তার টেকনিকের গল্প বলতে গেলেই অনেকক্ষণ সময় লেগে যাবে। কিন্তু আমি একটা জিনিস বলে এই বক্তব্যটাকে গুটিয়ে আনতে চাই, সেটা হচ্ছে যে কিছুদিন আগেই আমরা দুর্গাপুজোর জন্য ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছি, ইন্টারন্যাশনাল কালচারাল হেরিটেজ। তো ওই দুর্গাপুজোর স্বীকৃতির আগে যে ধরনের ডকুমেন্টেশন দিয়ে এই অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল, তার সঙ্গে আমিও খানিকটা যুক্ত ছিলাম। সেখানে ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় পশ্চিমবঙ্গ সরকার একটা সমীক্ষা করে যে দুর্গাপুজোর যেটা ক্রিয়েটিভ ইকোনমি তার অর্থমূল্য কত। দেখা যায় সেটা 32,000 কোটি টাকা। তো মাইকেল ক্রনবি বলে একজন ঐতিহাসিক, যিনি সুইট ইনভেনশনস বলে একটা ডেজার্টের ইতিহাস লিখেছেন, তিনি 2004 সালে হিসেব করেছিলেন যে প্রায় 8,000 কোটি টাকার মিষ্টি ভারতবর্ষে বিক্রি হচ্ছে, যার 2/3 বাংলাতে কনজাম্পশন হচ্ছে। সুতরাং এখন 2023 সালে সেটা কোথায় দাঁড়িয়েছে, এবং সেটা আমার মনে হয় না দুর্গাপুজোর ক্রিয়েটিভ ইকোনমিক থেকে খুব কম। তো এই যদি সৃষ্টিশীলতার ইতিহাস হয়, তাহলে আর কোরিয়ানরা যদি কিঞ্চির জন্য ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ খিঞ্চে আনতে পারে, বা আজারবাইজান যদি দোলনার জন্য সেটা পায়, তাহলে আমরা মিষ্টির জন্য কেন পাবো না? তার জন্য কেন ডকুমেন্টেশন এবং ডোসিয়ার বিল্ডিং এর অ্যাপ্লিকেশন হবে না? সুতরাং আমার মনে হয় যে এটা আমি একটা কল টু অ্যাকশন দিয়ে শেষ করছি, যে বাঙালির মিষ্টি নিয়ে আমরা যতই কথা বলি না কেন, সেটা স্বীকৃতি আনার একটা বড় পোটেনশিয়াল জায়গা হচ্ছে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি বলে মিষ্টিকে প্রজেক্ট করা। এর মধ্যে কতগুলো সমস্যা আছে। অবভিয়াসলি মিষ্টি খেলে ডায়াবেটিস হয়, সুতরাং সেটা একটা বড়। মিষ্টির কার্বন ফুটপ্রিন্ট খুব বেশি, কারণ দুধের গ্রাস ফেড অ্যানিমালদের দুধের কার্বন ফুটপ্রিন্ট খুব বেশি, কিন্তু নানা ধরনের টেকনোলজি এখন ইউজ করা হচ্ছে সেগুলোকে কমিয়ে আনার জন্য। সুতরাং এইটা আমার মনে হয় একটা অ্যাকশন পয়েন্ট, যেটাকে হয়তো পার্সু করা যায়। হ্যাঁ, মানে মিষ্টি ওয়ারিয়ার হতে চাই।
হ্যাঁ, ডায়াবেটিস হোক না, কি হবে আর। কিন্তু এটুকু বলতে পারি, যারা নাকি মিষ্টি নিয়ে এত গুণগান করছে দেখে ভাবছেন, তারা কেউ যদি ক্ষীরকদম খেয়ে থাকেন তাহলে খুব মজার জিনিস নোটিস করবেন। ক্ষীরকদমে এক্স্যাক্টলি 3টে আইটেম থাকে, দুধ, ছানা, মানে দুধের থেকেই ছানা তৈরি হয়, সো ধরে নাও লেবু রস বা ক্যালসিয়াম কার্বাইড যা দিয়ে পাকাতে হবে, যাই হোক, আর তাছাড়া চিনি। কিন্তু এই 3টে জিনিস দিয়ে 4 রকমের টেক্সচার আসে, এবং সেটাই হচ্ছে সেই মিষ্টি জয়। আর যদি কখনো দেখো, সেই ক্ষীরকদমেরও অনেকগুলো ভার্সন আছে, প্রত্যেকটা ভার্সন নিজের মতো, প্রত্যেকটা ভার্সন খেতে অন্য সময় ভালো লাগে, কোনোটা সকালে, কোনোটা দুপুরে, কোনোটা রাত্রিবেলা, আর কোনোটা ফ্রিজ থেকে। এই টেকনিক আর টেক্সচার আর এই উপকরণের অভাব হয়ে হয়তো কোথাও একটা বাংলার ইকোনমিক স্ট্রেটাগুলো বোঝা যায় খাবার দেখে, যে কোন রকমের খাবার খেলে কোন বাড়িতে থাকো। আমরা সবসময় মিষ্টি এবং ভালো ভালো জিনিসের কথা বলি, আজকে আমরা একটা অন্য কিচেনে হয়তো খানিকক্ষণের জন্য ঢুকতে চাই। জয়ন্তদা, আমার মনে আছে তুমি বলছিলে আমি এই সেশনটা শুরু করার আগে যে একটা অন্য রকমের কিচেনের কথা তুমি একটু বলতে চাও, সেটা যদি একটু বলো। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি যদি আমার বই থেকে একটুখানি পড়ি, অল্পই, আমার মনে হয় যে প্রথমত খাওয়া দাওয়ার ইতিহাস নিয়ে সারা পৃথিবীতে চর্চা করেন রিলেটিভলি কম লোকজন, ভারতবর্ষ তো আরোই কম। এখন আস্তে আস্তে চিত্রিতাদের মতো মানুষদের অনুপ্রেরণায় এখন কিছু কিছু লোক তাতে যোগদান করছেন বটে, কিন্তু সেই ইতিহাস চর্চার মধ্যে একটা ভীষণ উচ্চবর্গীয় প্রেফারেন্স আছে। আমরা এই যে শীতকালের নলেন গুড়ি বলি বা রবিবারের মাংসের ঝোলই বলি, সেখানে একটা অসম্ভব মানে উচ্চ মধ্যবিত্ত আমরা অ্যাকচুয়ালি গরিব মানুষ যে কি খান তাই নিয়ে আমাদের বেশি হেলদোল নেই, সেটা একটা সিভিয়ার লিমিটেশন। তো আমার বইটাতে দুটো পর্বে আমি লিখেছিলাম, যেটাকে আমি নাম দিয়েছিলাম নিম্নবর্গের ক্ষুণ্ণবৃত্তি। তার 1 নম্বর পর্বটার নাম হচ্ছে ঢেঁড়স ও আমাদের বিস্মরণের ইতিহাস। সেইটার থেকে আমি অল্প একটুখানি পড়ে শোনাচ্ছি যে ধরনের লিমিটেশন আমি পারিনি, কিন্তু আমি জিনিসটা পয়েন্ট আউট করতে চেয়েছি, সেটাই আমাদের এই culinary হিস্ট্রির প্রধান লিমিটেশন, যেটা অতিক্রম করা দরকার। আমি খুব অল্প একটু পড়ছি। এখন মনে হয় যে এই এতদিন ধরে পাক রাজেশ্বর, ব্যঞ্জন রত্নাকর, বিপ্রদাস, প্রজ্ঞা সুন্দরীদের নিয়ে লেখালেখি করলাম, তাতে সমাজের ব্যাপক নিম্নবিত্ত বা পিছড়ে বর্গের উপর কতটুকুই বা আলোকপাত হলো। এ তো সবই শিক্ষিত বিত্তবান বাঙালির হেসেলের হাল হকিকত। মার্কিন খাদ্যশৈলীতে ঢেঁড়সের হারিয়ে যাওয়া রক্তঋণের মতোই, সেই গল্প ঠিক এর আগে রয়েছে, এই মধ্যবিত্তের আত্মকণ্ডীয়নের মধ্যেও তাই নিশ্চিত চাপা পড়ে যায় এক বিস্মরণের ইতিহাস। বাল্যকালে যা পড়েছি এবং পরে আরেক বালককে পড়িয়েছি, রবীন্দ্রনাথের সেই সহজ পাঠে যেমন অক্ষরের পাশাপাশি আমাদের পরিচয় ঘটে এক স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজের সঙ্গে, যেখানে খুব সম্ভব জাতপাতের ভিত্তিতে কাজকর্মের এক সুষম বন্টন আছে, যাকে সমাজতাত্ত্বিকরা বলেন যজমানি ব্যবস্থা। কেউ স্ক্রিপ্ট নির্দিষ্ট রোলের বাইরে যান না। মালি বাগানে কাজ করে, গয়লানি দুধ দেয়, মোটে মুঠ বয়, ভারী জল আনে, গঞ্জের জমিদার দাতব্য করেন, ভিঙ্গি মেথর করে জঙ্গল সাফ। হঠাৎই মনে হলো, ওই খেটে খাওয়া মানুষগুলি বাস্তবিকই খায় কি? ক্ষীণতলে বইগুলোতে বেশি তথ্যসূত্র নেই, কিন্তু কিছু আভাস ইঙ্গিত আছে। উশ্রী নদীর ঝর্ণা দেখতে গেলে সঙ্গে প্যাক করে নেবে সন্দেশ, পান্তুয়া, বোঁদে। কিন্তু সঙ্গী চাকর কান্তকে তার দিদি খান্তমণি বেরোনোর আগে খাইয়ে দেবে সেই নগণ্য পান্তা ভাত, বাংলাদেশি কুজিনের সুবাদে ভর্তা সহযোগের ডেলিকেসি হয়ে ওঠে, যে তখন আমাদের কাছে ধরা দেয়নি। আমরা আরো জানতে পারি যে শক্তিনাথ বাবু জেলে বস্তিতে থাকলেও তার মস্ত বাড়ি আর 2 কুস্তিগির দারোয়ান, তাদের মধ্যে একজনকে নিয়ে বাঘ শিকারে বেরিয়ে পথক্লান্ত তিনি একটু জিরিয়ে নিতে খান লুচি, আলুর দম আর পাঁঠার মাংস। কিন্তু দারোয়ান আক্রম মিশ্র খায় শুধু চাটনি আর রুটি। কেন? সে কি ছিল ভেজিটেরিয়ান পালোয়ান? কিন্তু তাকে কি অন্তত আলুর দমের একটুখানি ভাগ দেওয়া যেত না? তারপর দেখুন, গাছে দরিদ্র রাত কাটানোর পর পরদিন জঙ্গল কণ্টকিত রাস্তায় ক্ষুধার্ত ও
ও বিক্ষত শরীর শক্তিনাথ বাবু কাঠুরিয়াদের কাছে অকপটে কিছু খাবার প্রার্থনা করলে তারা আদর করে তাকে খেতে দেয় চিড়ে, বনের মধু আর ছাগলের দুধ। আন্দাজ করি আক্রমণ অভুক্ত থাকেনি, দুজনেরই হয়তো ক্ষুণ্ণবৃত্তি আর তৃপ্তি দুই হয়েছিল। কিন্তু অতিথি পরায়ণ বেচারা কাঠুরিয়াদের নিজেদের পাতে সেদিন কিছু পড়েছিল কিনা বিশ্বকবি তা দেখেননি। হয়তো যুক্তাক্ষর শেখার শক্ত কাজটি সম্পন্ন হওয়ার পর বক্তব্য অতিরিক্ত বৃদ্ধি করে তিনি আমাদের বিরক্ত করতে চাননি। তাই আজ অকপটে স্বীকার করি যে বিশ্বগানের কৃষ্ণ গহ্বর থেকে ফিরে আনা দরকার শ্রমজীবী, নিম্নবর্গ, প্রান্তিক মানুষদের ক্ষুণ্ণবৃত্তি, রান্নাবান্না ও খাদ্য সংস্কৃতির উপেক্ষিত ইতিহাস, যে কাজে আমরা এখনো ব্যর্থ। উচ্চ ও মধ্যবিত্ত অধিকাংশ ক্ষেত্রে ইংরেজি শিক্ষিত বাঙালি রান্নাবান্নার পরিচালকদের যে অবদান অবহেলিত রয়ে গেছে তাও। মার্কিন দেশের ইতিহাসে সম্ভবত প্রথম প্রভাবশালী রান্নার বই 1824 সালে প্রকাশিত দ্য ভার্জিনিয়া হাউসওয়াইফের লেখিকা টমাস জেফারসনের তুতো বোন মেরি র্যান্ডলফ বিনা স্বীকৃতিতে অক্লেশে আত্মসাৎ করে নিয়েছিলেন তার কৃষ্ণাঙ্গ কৃতদাস বাবুর্চিদের অনেক রেসিপি। আমরা অবশ্য সেই রাস্তায় হাঁটিনি। রেণুকা দেবী চৌধুরানী তার রকমারি নিরামিষ রান্নার ভূমিকাতে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছেন রন্ধন শিক্ষায় তার অন্যতম গুরু জমিদার বাড়ির মুসলমান বাবুর্চি নুরার কথা। হিন্দু পরিবারের সংস্কার মেনে সরকারিভাবে খাতায় কলমে যার নাম নথিবদ্ধ ছিল নুরা চক্রবর্তী হিসেবে, আর তার বুড়ি আয়া আমোদিনী ঘোষের দু চারটি দুঃখের রান্নাকে অমরত্ব দিয়ে গেছেন লীলা মজুমদার তার রান্নার বইয়ে। কিন্তু আমাদের সবর্ণ খাদ্যাভ্যাসের ইতিহাসে ওকরার মানে ঢেঁড়সের অশ্রুসিক্ত কাহিনীর মতোই অধরা রয়ে গেছে দলিতের তথাকথিত অন্তজের খাওয়া দাওয়ার সালতামামি। পরের অধ্যায়ে সে নিয়ে দু চার কথা বলবো। সেই পরের অধ্যায় পড়তে গেলে এই বইটি পড়তে হবে। আর এই টিজারটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সেশনটা আস্তে আস্তে এবার আমরা ক্লোজ করতে হবে, পরের সেশনের সময় হয়ে এসছে। কিন্তু তার আগে কিছু প্রশ্ন যদি কারোর থাকে, এই তো হাত তুলে ফেলেছেন, আমি এক্স্যাক্টলি 3টে কোয়েশ্চেন নেবো। সো 1, 2 আর কেউ আছে না? ঠিক আছে, খুব ভালো। এই তো Hello, ma'am. Can you Hello. listen to me? Yeah. Thank you for the entire culinary space. And I've been hearing for sweets for a pretty long time, and I was thinking about if you could just, Chitrita ma'am could just tell me a little bit about history of Shukto, which has always intrigued me a lot, because the evolution of Shukto has been a very interesting positionality. If anyone. Anyone can tell. So you're interested in Shukto? The evolution of it, not the like Shukto is, as I have read, it's not essentially a Bengali food. It is yes, it is a Bengali dish, and as you know, most shuktos will have indigenous vegetables in them, which is one of the things. Most shuktos will not actually employ the things that he was talking about, which came here through the Colombian exchange, chili peppers or potatoes. They will have, it will have bitter gourd and green bananas, kachkola, and things like that. And the spicing also has a particular very mild and yet very tasty bent to it. And again, one of the ingredients, is pachforon. A lot of people often use pachforon, and that is a very quintessentially, Bengali spice, use of spice. Pachforon is something that most other parts of India don't use. It is used in Orissa to a certain extent, but it is one of the most important and common flavoring agents in the Bengali dish. So, Shuktos, in a way, typifies the Bengali, cuisine, in the Bengali cooking, culinary imagination, and it is also very seasonal. So, it is associated with the hot summer days, and the ingredients that go into Shukto has for a long time been the same. And in a medieval book, for instance, you see the term shukuta, which means dried leaves. And in those days,
lot of people would make the same mixed vegetable dish, but put the bitter element by using dried neem leaves instead of bitter gourds that we tend to use today more often. So you can say there have been minor variations, and you can call that the evolution of the shukto. But really, I think it is a dish that has sort of generated itself from the combination of the heat of the season requiring us to eat something very easily digestible and yet tasty, and the presence of a lot of ingredients, lot of vegetables that are available in that season. And Bengalis have always known how to use what is available to them. Yeah, ma'am, thank you for the second part of the answer. Like, I actually asked, ma'am, that is it a Bengali dish, shukto, because in Thakurbari's cuisine, I have read that it came from Persia. So that was like my question. Like, first part of my question was whether it is actually a Bengali manual recipe, or whether it has come to Thakurbari from the Persian concept and then changed, made an evolution. That was my question, ma'am. So your answer to the Bengali way of preparing was, I thank you for that, but if you could just tell me about this. I'm not sure that I can give you an answer to that, whether how Thakurbari cooking changed that. But you want to say something, so you can say that. Yeah, I don't think it came from Persia, because I have seen a couple of Persian cookery texts with references to early modern medieval Persian cookery, but there is nothing that denotes any kind of a vegetable medley that is similar to the shukto. So, but there are other parts of India where there is a tradition of vegetable medley, like avial is broadly similar to shukto, but with a different combination of spices and a different flavor mix. Or Navratan korma, which is you can say perhaps that the flavoring and spicing of Navratan korma has something to do with a Central Asian connection, but not shukto. Shukto really came into its own during the medieval period, and you have many references in the Chaitanya biography texts. Shukto, labra, ninjol, these are things which are almost identified with these Chaitanya texts, and also references to Mongol Kavyas. So it's a typically Bengali vegetable medley with the use of typically Bengali spices like radhuni, which is a quintessentially Bengali thing. You rarely see it outside of Bengal, and as Chitrita said, it was done in order to have a cooling effect during the summer. You are eating a lot of vegetables, green vegetables, and it has a lot of liquid gravy, and the overall effect is cooling. So I think I'm not sure about the exact evolution, but I don't think there is a Persian connection with shukto as such. Maybe with Navratan korma, because that has some Mughlai. Last year. Sorry, I'm going to add a little bit here because the evolution of shukta actually got me thinking, because Machkhane people said it is coming from a Portuguese curry, and no, hoini. So if you look at the composition of a shukto, it contains of vegetables which are essentially Bengal. Kano? Most of the vegetables are available locally. Shofne nata, very important. Kach kola, second important. Third, what else? Begun. এই তিনটে আইটেম, প্রথম তিনটেই যেটা নাকি মোটামুটি ছাড়া শুক্তো হয় না, বেশিরভাগ বাড়িতে শুক্তো এই তিনটে আইটেমে অ্যাটলিস্ট দুটো রাখতেই হবে। তোমরা যারা দুঃখী মুখ দেখতে পাচ্ছি, I'm sorry about it. But the thing is, if you are adding bori to it, some houses add bori, some houses don't add bori. The idea is to have it with this spice mix and look at the technique rather than anything else here. So if you're looking at the technique, it's an initial stir fry followed by a braise. The initial stir fry is the same as the way you would stir fry, let's say for dalna. The initial stir fry followed by addition of any kind of milk. অনেকে দুধ দেয়, অনেকে দুধ দিতে চায় না, বেশিরভাগই দুধ দেয়. If you now look at
the food timeline and the migratory patterns. Then on the right you have Thailand, which is the gang or the Thai curries, all of them with an initial stir fry finish with a braise with coconut milk. In Bengal we add milk, we don't add coconut milk because of two things. One, milk was never part of our main agenda when it comes to food. But coconut milk was, আমরা আগে বাংলা কেন বেশিরভাগ সাউথ ইস্ট এশিয়ার লোকজন সিভিয়ারলি ল্যাকটোজ ইনটলারেন্ট, কারণ বেশিরভাগ খেতে পারে না। এই দুধটা অ্যাডিশন কারণটাই হচ্ছে টু মেক ইট লাইটার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম রাঁধুনির সাথে আর পাঁচফোড়নের সাথে দুধের একটা খুব সুন্দর ফ্লেভার ম্যাচ হয়। ইট মেক্স দ্য এন্টায়ার ডিশ ক্রিমিয়ার without making it overwhelmingly sweet. Ultimately Shukta will do that. Anyway, the last question, the one person who picked up, I'm sorry, I'm going to come back to you. পিছনে সানগ্লাস পরা ভদ্রলোক, উনি I think উনি হাতটা তুলেছিলেন। ওনার কোয়েশ্চেনটা নিয়ে তারপরে I will be stopping this because we are already over time. Okay, yeah. জোরে জোরে। What does love do to a recipe? See, I think all of us will say, what does love do to a recipe? This is a very philosophical question. Please, we will all have to answer this. Chitrita di. So let me verify. You're saying what does love do to a recipe? Briefly. I think if you cook with love, whatever you are making will always taste good, particularly to the person to whom you are serving it. And you know, it is an intangible communication that goes from the physicality of food to the emotional satisfaction of eating something that is very, very lovely and wonderful. And it may not be the same to everybody, but the person who is given the food with love will feel that and taste that. So it enhances taste, I would say. I'll just add a quick point, is that the sort of the association of love and devotion to cooking is really the product of a very patriarchal imagination of cooking as an essentially female act. It's a very gendered act. And all over the world, especially in colonial Bengal, it had always been a test of quote-unquote good women to be good cooks who would cook with love for the family. So I think we need to unlearn those associations now. With that, I would like to end this session, but before that, let's just say that I have always believed that for my parents, my mother, my friends, instead of saying I love you, they would ask me, "Kheyecho?" And I think that is the most important thing, right? The concern. That's what love does to food. On that, thank you so much. You have been a great audience. I'm really grateful to Jayanta Sengupta and Chitrita Banerjee for this incredible session. And it's gotta be late, guys, so let's go for the next session. We are going to have an incredible set of panelists coming up soon. Thank you so much for being here with me.